ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। অভিবাসী বিতরণ ও গাজা ইউক্রেন নীতির বিরোধিতায় রাজপথে লাখো মানুষ। হোয়াইট হাউসের সামনে থেকে কয়েকজন আটক। গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও 54। হামাসকে চাপে ফেলতে হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহুর। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত 3। পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্র রুদ্ধদ্বার বৈঠক। 4 ঘন্টার আলোচনায়ও আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। 26 এপ্রিল তৃতীয় দফায় বসবে দুদেশ। এবং বিশ্বজুড়ে নানা আয়োজনে ইস্টার সানডে উদযাপন। গির্জায় গির্জায় বিশ্ব শান্তির জন্য প্রার্থনা। ফিলিপিন্সে মোমবাতি প্রজ্বলন। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। শনিবার দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের বড় বড় শহরের রাস্তায় নামেন লাখো মানুষ। কণ্ঠ তোলেন অভিবাসন নীতি, নাগরিক অধিকার ও গাজা ইউক্রেন ইস্যু নিয়ে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েও বিক্ষোভ করেন হাজারো মানুষ। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাজপথে যুক্তরাষ্ট্রের হাজারো মানুষ। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক, শিকাগো কিংবা ডেনভার, প্রতিটি শহর যেন এক একটি প্রতিরোধের দুর্গ। অভিবাসন, নাগরিক অধিকার, কর্মী ছাঁটাই এবং গাজা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানুষের এই প্রতিবাদ। অভিবাসীদের স্বাগত জানানো প্ল্যাকার্ড ছিল অনেকের হাতে। হাজারো মানুষ কণ্ঠ তুলেছেন ফিলিস্তিনিদের পক্ষে। কেউ বা আবার ইউক্রেনের পতাকা উড়িয়ে আহ্বান জানান অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের। রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েও বিক্ষোভ করেন হাজারো মানুষ। অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় অনেককে। যেসব বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকিতে আছে, বিক্ষোভকারীরা তাদের প্রতি সংহতি জানিয়েছেন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করে পুলিশ। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হয়। তবে পুলিশি বাধার পরও বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা। 50-51 নামে পরিচিত এই বিক্ষোভ মার্কিন বিপ্লবের সূচনার 250তম বার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত। এর অর্থ 50টি প্রতিবাদ, 50টি অঙ্গরাজ্য ও একটি আন্দোলন। এবার গাজা প্রসঙ্গ। আবারও রক্তাক্ত গাজা। খান ইউনিস, আজ জাউইদা ও বেইত হানুনে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ একদিনে নিহত হয়েছেন 54 জন। হামাসকে চাপে ফেলতে আগের চেয়েও জোরালো সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত খান ইউনিসের মাওয়াসি শরণার্থী ক্যাম্প, যেখানে যুদ্ধের ভয়ে আশ্রয় নিয়েছিল হাজারো পরিবার। শনিবার সেই তাঁবুর মধ্যেই ভয়াবহ বোমা হামলা চালিয়েছে তেল আবিব। মৃত শিশুদের পাশে কাঁদছে ভাই বোন, বলছে ভাইয়ের বদলে তার মৃত্যু হলেই ভালো হতো। একই দিনে আজ জাওয়াইদা ও বেইত হানুনে আরও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। আলাদা এসব হামলার ঘটনায় নিহত হয়েছেন অনেকেই। গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরেও চলছে সমান তাণ্ডব। তুলকারামের নূর শামস ক্যাম্পে বড় ধরনের অভিযানে গুলি, বিস্ফোরণ, গ্রেনেড হামলা সবই চলছে। গাজায় অমানবিক আগ্রাসনের মধ্যেই টেলিভিশনে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি জানান, একসঙ্গে 7টি ফ্রন্টে অভিযান চালাচ্ছে আইডিএফ। এই অভিযানকে পুনর্জন্মের যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু। হামাসের কোনো ধরনের শর্ত মেনে গাজায় আগ্রাসন থামানো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বলেন, হামাসের শর্ত মেনে এ মুহূর্তে যুদ্ধ বন্ধ করে দিলে এতদিনের সব অর্জন ধুলোয় মিশে যাবে। তিনি জানান, রাফা দখল, ফিলাডেলফিয়া করিডোরের নিয়ন্ত্রণ, হামাসের শীর্ষ নেতাদের হত্যা না করলে এ যুদ্ধের যাত্রা কঠিন হতো। আমি আইডিএফকে দৃঢ় প্রতিক্রিয়া ও হামাসের উপর চাপ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছি। আমরা পুনর্জন্মের যুদ্ধে আছি, 7টি ফ্রন্টের যুদ্ধে আছি। এই যুদ্ধে অনেক বড় মূল্য দিতে হচ্ছে। তবে শনিবার এ বক্তব্যের পর নেতানিয়াহু যখন মধ্য ইসরায়েলের মাজর এলাকায় সফরে যাচ্ছিলেন, ঠিক তখনই রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ আর বন্দি মুক্তির স্লোগানে উত্তপ্ত করে তোলেন এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় সংঘর্ষ বেঁধে যায়। নেতানিয়াহুর প্রতি তাদের অভিযোগ, তিনি শুধু ধ্বংস ডেকে এনেছেন, মুক্তি নয়। টানা তৃতীয় দিনের মতো ইয়েমেনের রাজধানী সানা এবং হুদায়দায় যুক্তরাষ্ট্রের সিরিজ বিমান হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন।
শনিবার সন্ধ্যায় ইয়েমেন জুড়ে অন্তত 29টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের সানা, আমরান, মারিব ও হুদাইদা প্রদেশে এসব হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। এর দুদিন আগে হুদাইদা প্রদেশের রাস ইসা বন্দরে যুক্তরাষ্ট্রের আরেকটি হামলায় অন্তত 80 জন নিহত এবং 171 জন আহত হয়েছিলেন বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনে বিরোধী দলের বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে পদযাত্রার চেষ্টা করে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। এ সময় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধেও স্লোগান দেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধাক্কাধাক্কি শুরু হয়। কয়েক দফা ধস্তাধস্তির পর আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করে দেয় নিরাপত্তা বাহিনী। এলাকা জুড়ে চলাচলে আরোপ করা হয় বিধিনিষেধ। শেষ হয়েছে পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনা। রোমে পরোক্ষ বৈঠকে কিছু অগ্রগতির বার্তা মিলেছে, তবে আল জাজিরা বলছে এখনও পরমাণু সমৃদ্ধকরণের মূল বিষয়গুলো নিয়ে দুপক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়নি। 26 এপ্রিল তৃতীয় দফায় বৈঠকে বসতে একমত হয়েছে দুদেশ। 4 ঘন্টার একটি বৈঠক। এই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এক টেবিলেও বসেননি। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আলাদা কক্ষে অবস্থান করেন, আর মাঝে দূত হিসেবে কাজ করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। ইতালির রাজধানী রোমে এভাবেই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ বৈঠক। প্রথম ধাপের আলোচনাও একইভাবে সম্পন্ন করেছিল দুই পক্ষ। এত গোপনীয়তার মধ্যেও ইঙ্গিত মিলছে অগ্রগতির। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, বৈঠকে আগামী কয়েকদিন যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবারের আলোচনা গঠনমূলক ছিল বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দুই পক্ষই যে আলোচনা এগিয়ে নিতে রাজি তা নিশ্চিত করেছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। দ্বিতীয় দফার এই বৈঠকের পর তৃতীয় ধাপে আবারও ওমানের রাজধানী মাসকাটে বৈঠকে বসতে একমত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। তার আগে চলবে কারিগরি আলোচনার আরও কিছু পর্ব। তবে আল জাজিরার এক প্রতিবেদন জানায়, ইরান বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে কিনা, নাকি ওয়াশিংটন যেমন চায় পুরো কর্মসূচি সম্পূর্ণভাবে গুটিয়ে ফেলতে হবে, দ্বন্দ্বের এই মূল বিষয় এখনও আলোচনা করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, কূটনৈতিক গতি বাড়লেও যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বাস বাড়েনি ইরানের।